হ্যালো এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মিট দ্য ইয়াং প্রফেশনাল এই ওয়েবিনারটা বেসিক্যালি করে থাকি ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টসদের জন্য, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বাংলাদেশে যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে কাজ করছেন, বিভিন্ন প্রফেশনাল আছেন, তাদেরকে আমরা আসলে ইনভাইট করে এই সেশনে তাদের আসলে জার্নিটা আমরা শুনতে চাই এবং তাদের যে প্রফেশনাল ইনসাইটস গুলো এবং কিভাবে তারা তাদের কাজে বিভিন্ন স্কিলস আসলে ইমপ্লিমেন্ট করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু আলোচনা করি, যাতে করে আমাদের অডিয়েন্স যারা স্টুডেন্টস তারা আসলে একটা আইডিয়া পায় যে আসলে প্রফেশনাল সেক্টরে কোন কোন বিষয়গুলো বা স্কিলস গুলো আসলে কাজে লাগে, যেটা তারা স্টুডেন্ট থাকা অবস্থাতেই ডেভেলপ করে ফেলতে পারে। সো সেই বিষয়ে আসলে আমরা এখানে আলোচনা করি এবং জানানোর চেষ্টা করি যে কোন কোন বিষয়গুলো তাদের জানা উচিত। সো আজকের আমাদের ওয়েবিনারে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবিহা আপুকে, যিনি লেকচারার হিসেবে আছেন ল ডিপার্টমেন্টে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে, এবং তিনি পাশাপাশি ফাউন্ডার অফ বাংলাদেশ ফোরাম ফর লিগাল অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স। পাশাপাশি তেনার আরেকটি প্রতিষ্ঠান আছে, গোপ্রনু অ্যান্ড এনসু কনসালটেন্সি। সো আপুর সঙ্গে খুব সংক্ষেপে বলি, আপু একজন লয়ার, পাশাপাশি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট who loves to explore how she discovered her passion for both fields, how they work together to create change. She's the founder of two different organizations. She's a true multi-achiever. আপুর ওভারঅল একাডেমিক এবং এই যে প্রফেশনাল জার্নিটা সেই বিষয়ে আসলে আমরা জানতে চেষ্টা করবো যে ওনার এত কাজ উনি কিভাবে করেন এবং কোন কোন স্কিলস গুলো উনি আসলে ডেভেলপ করেছেন এবং ইমপ্লিমেন্ট করছেন। সো লেটস ওয়েলকাম সাবিয়া আপু, ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন আছেন? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ভাইয়া। আই এম গুড। আশা করি আপনিও ভালো আছেন। আর জি, আসলে এখন হয়তোবা আমরা আমি পারবো একটু আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে কাউকে বেনিফিট করতে। সো আই উইল ট্রাই টু ডু দ্যাট থ্রু দিস মিডিয়াম। ডেফিনেটলি। আপু, ইটস কাইন্ড অফ অ্যাওয়ারনেস সেশন, যে আমরা এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি, স্টুডেন্টসরা যাতে একটু অ্যাওয়ার হয় যে প্রফেশনাল সেক্টর যদি তারা আসতে চায় আফটার গ্রাজুয়েশন, তারা যাতে একটু প্রিপেয়ার হয়ে নিতে পারে সেই বিষয়ে কি করা। সো আপনি স্টুডেন্ট লাইফটা যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন, এবং এজ এ স্টুডেন্ট আপনি পড়াশোনার পাশাপাশি কি কি করতেন এবং কোন কাজগুলো বা অ্যাক্টিভিটিস গুলো আসলে আপনাকে ভেরিয়াস স্কিলস ডেভেলপমেন্টে হেল্প করেছে বলে আপনি মনে করেন, সেই বিষয়টা একটু সংক্ষেপে যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, অবশ্যই। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য কোয়েশ্চেন। আমি যখন নিজে I graduated from North South University. I did my LLB honors from North South University. So আমি যখন নর্থ সাউথে ফার্স্টে ঢুকি, লাইক এভরি আদার স্টুডেন্ট, আই ওয়ান্টেড যে একটা ভালো সিজিপিএ নিয়ে বের হব, অ্যান্ড আই লাইক এভরি আদার স্টুডেন্ট থট যে দ্য সিজিপিএ অ্যান্ড মাই রেজাল্ট meant everything and it will decide my future after I graduate from North South University. But as I got in, I was also studying for my CGPA to get a good result in my education. But সাথে সাথে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি মুটিং করা শুরু করি। সো ল যারা ল ব্যাকগ্রাউন্ড ওরা রিলেট করতে পারবে যে মুটিং হচ্ছে কি একটা কম্পিটিশন যেখানে মক কোর্ট ট্রায়ালস এর মধ্যে আর্গুমেন্টস এর মাধ্যমে আমাদের কিছু কম্পিটিশন করতে হয়, যেটার মাধ্যমে আমার ওরাল স্কিলস, রিসার্চ স্কিলস, রাইটিং স্কিলস এগুলোতে আমি ইমপ্রুভ করতে পারি। ওইটার সাথে সাথে এটা তো একটা জাস্ট একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি। আমি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমার যেগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে কি মেইনলি ইভেন্ট অর্গানাইজ করা, ওইটাও মুটিং নিয়ে অথবা ল রিলেটেড কোনো ইভেন্ট। তাছাড়া আমি নিজে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমি স্টুডেন্টদেরকে বলবো যে আপনারা নিজের পড়ার পাশাপাশি যদি আপনারা ইভেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, আপনারা যেন আপনাদের রিলেটেড কিছু কম্পিটিশনস, কিছু ভাস্ট কিছু আপনাদের যদি কোনো অপরচুনিটি থাকে রিগার্ডিং রিসার্চ, রিগার্ডিং টিচিং, এগুলো যেন আপনারা নেন। ডু নট অনলি থিঙ্ক যে আপনি রেজাল্ট নিয়ে বের হলে আপনি বাস হবে, আপনাদের কো-কারিকুলার বা এক্সট্রা কারিকুলার কোনো অ্যাচিভমেন্ট বা স্কিলসের প্রয়োজন নেই। কারণ আলটিমেটলি হোয়াট আই হ্যাভ রিয়েলাইজড ইজ যে আমি নর্থ সাউথে থাকা অবস্থায় আমার টিএশিপ বা আরএশিপ অথবা মুটিং, বা আমি নিজে ক্লাবের এক্সিকিউটিভ বোর্ড মেম্বারও ছিলাম ল অ্যান্ড মুটিং সোসাইটির। আমি নিজে মুটিং শিখাতামও এক সময় ইউনিভার্সিটিতে। এছাড়া নিজের পড়ালেখা, অবশ্যই পড়ালেখা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি একটা বেসিক সিজিপিএ না থাকে আপনি হয়তোবা জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। বাট আফটার ইউ অ্যাপ্লাই টু দ্য জব,
আপনার সমান কিন্তু আরো অনেকেই যাদের ইকুইভ্যালেন্ট সিজিপিএ আছে হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য জব, তাহলে হোয়াট উইল হেল্প ইউ স্ট্যান্ড আউট বিটুইন দেম? দ্যাট ইজ ইউর আদার স্কিলস, ইউর আদার অ্যাচিভমেন্টস, যেটা আপনার যদি একাডেমিয়ার সাথে আরো রেলেভেন্ট থাকে, উইচ ইজ দ্যাট ইজ অ্যামেজিং। বিকজ আমি নিজে গ্রাজুয়েট করেছি 2020 সালে, কিন্তু 2019 সালে কিন্তু আমি আমার এনজিওটা স্টার্ট করি, অ্যান্ড আমার এনজিওর দ্বারা অলরেডি আমরা বাংলাদেশে 15,000 student, 30,000 studentকে আমরা globally we have educated them regarding their legal rights. And আমার মনে হয় it is very important যে আপনি আপনার পড়ালেখার রেজাল্টের সাথে সাথে নিজেরও ইমপ্রুভমেন্ট করতে থাকেন, গ্রেডের ইমপ্রুভমেন্টও করতে থাকেন, নিজের ইমপ্রুভমেন্টও করতে থাকেন। বিকজ আলটিমেটলি আমি এটা করেই হয়তো বা it was just not my results that helped me go through or get where I am today. It's also the other things that I was affiliated with while I was in the university. সো আমি এটাই বলবো যে সবাই যেন কো কারিকুলার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আরো টেক পার্ট করে, অ্যান্ড দেন যেন ওরা নিজের স্কিলস গুলো ডেভেলপ করে while you're developing you're making better your results. থ্যাংক ইউ ভাইয়া। ডেফিনেটলি অনেক সময় আমরা আসলে আপু যে বিষয়টা দেখি যে আমরা কিন্তু এই যে রেজাল্টস এর কথা বললেন, আমরা অনেক সময় আসলে কিন্তু যেহেতু অনেক ধরনের ডিসকাশন হয়, বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, রেজাল্টের কোনো অনেকের কথা শুনে যেটা বোঝা যায় যে রেজাল্টের কোনো দরকারই নেই, তাহলে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কি হবে। তো এই যে বিষয়গুলো মিস ইনফরমেশন, হয়তোবা তারা কোনো কারণে দৈবক্রমে তারা একটা পজিশনে চলে গেছে, বাট আমি যখন একটা পজিশনে থাকবো আমি কিন্তু অনেক ধরনের তথ্যই দিতে পারি। এখন যদি আমি একটা একটা কোম্পানির সিইও আমি এসে বললাম যে এটাই ঠিক, এটা হইতে পারে, সিজিপি দরকার না, তোমার এটা দরকার, তো সেই যারা যেটা বলুক না কেন আসলে আমরা যেহেতু যদি বলি স্টুডেন্টসদের মেইন কাজ কি, তাদের কাজ হচ্ছে অ্যানালাইসিস করা যে কে সত্য বলছে বা কোনটা রাইট কোনটা রং, এই বিষয়টা কিন্তু তাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে। এবং যেই যা বলুক না কেন, সিনিয়র্স প্রফেশনালস আমাদের আশেপাশে, সেই বিষয়টা অ্যানালাইসিস করে সেই অনুযায়ী কাজ করার দায়িত্ব স্টুডেন্টসের, যে কোনটা ভালো কোনটা খারাপ। সো এটা খুবই সতর্কতার সাথে দেখতে হবে। এবং স্টুডেন্টসের মেইন কাজ হচ্ছে পড়াশোনার পাশাপাশি যদি সে কোনো সময় পায় সেটা অবশ্যই তার ইউটিলাইজ করা উচিত। সমাজের প্রতি দায়িত্ব আছে তার, সময়টুকু এবং তার নলেজ দিয়ে সে যদি সমাজের কল্যাণে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এটার আসলে তুলনা হয় না। তো এই যে আপু আপনি যে বিষয়টা বললেন যে পড়াশোনা, এটা আমাদের মাথায় রাখা উচিত। সো আপু যদি আমরা পরবর্তীতে আপনার ইয়েতে যাই, যে আপনি একজন লয়ার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি আপনার এই দুইটা বিষয়ে প্যাশন কবে ডিসকভার করলেন, এই দুইটা বিষয়ের প্রতি আপনার প্যাশন, এবং আপনি কিভাবে দেখেন যে এই দুইটা, যে লয়ার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একটা একটাকে কিভাবে কমপ্লিমেন্ট করছে বলে আপনি মনে করেন? সো আমি যখন ফার্স্টে মানে ল পড়া শুরু করলাম, আমার আসলে প্রথমে একাডেমিয়ার প্রতি তেমন একটা ঝোঁক ছিল না, কারণ আমার ফ্যামিলিতে দেয়ার আর একাডেমিক্স ইন মাই ফ্যামিলি, বাট আমার কখনো মনে হয় নাই যে আমি হয়তো বা চাই কাউকে, মানে আমি একাডেমিয়াতে যেতে চাই রিসার্চে বা টিচিং এ। আমার ইচ্ছা ছিল প্রথমে লই প্র্যাকটিস করা। সো আমি যখন নর্থ সাউথে জয়েন করি, আই রিসিভ আ স্কলারশিপ হুইচ ইজ কল্ড দ্য ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ, and I was the first Bangladeshi to get it, with this other person that got it along with me. And এরপরে when আমি আমার legal training এর জন্য I was posted to Italy, then I went to London, and I was practicing under my supervisor in Italy and in London. আমার আসলে that was my first hand experience with practicing law, and আমার একটা ইন্টারেস্ট জাগে, আমার আসলে লয়ের থেকে আরেকটা ইন্টারেস্ট জাগে হচ্ছে গিয়ে যে এই যে প্রবলেমগুলা, I can do two things. একটা হচ্ছে টু ইগনোর ইট অ্যান্ড টু কমপ্লেইন অ্যাবাউট ইট। সো আমরা কিন্তু ইউজুয়ালি এই দুটো জিনিসই করি। আমরা হচ্ছে গিয়ে যখন আমি রিপোর্টস গুলো পড়তাম বা আমি আমার সুপারভাইজারের জন্য যে জিনিসগুলো লিখতাম, আই ইউজ টু রিয়েলাইজ যে এখানে অনেক ধরনের প্রবলেম আছে আসলে, যেটা মাঝের মধ্যে আমরা নিজেরাও বুঝি না যে আমাদের সাথে যেটা হয়েছে এখানে কি আমার দোষ না আরেকজনের দোষ। দ্যাট ইজ লাইক আওয়ার ল্যাক অফ লিগাল নলেজ, বিকজ ল এমন একটা জিনিস যেটা হয়তো বা স্কুল কলেজে সব জায়গায় পড়ানো হচ্ছে না, অ্যাজ লাইক ম্যাথমেটিক্স আর সোশিওলজি, সিভিক্স, জিওগ্রাফি। সো আই রিয়েলাইজ যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আমি যদি খালি প্র্যাকটিস করি অ্যাজ আ লয়ার, যে প্রবলেমগুলো অলরেডি এক্সিস্টিং আই ক্যান গিভ দ্যাট আ সলিউশন, বাট এই প্রিভেনশন জিনিসটা আসলে আমি করতে পারছি না। সো আমি যখন পড়তাম আমার আসলে রিসার্চের প্রতি ঝোঁকটা এভাবে আসে যে
আচ্ছা এই প্রবলেমগুলো তো আছে, আই এম গিভিং সলিউশন টু এন এক্সিস্টিং প্রবলেম, বাট হোয়াট অ্যাবাউট প্রিভেন্টিং দ্য প্রবলেম সো দ্যাট এরকম কেসেস আরো না আসে। অ্যান্ড ওয়াইল ডুইং মাই রিসার্চ আই রিয়েলাইজ যে মানুষ এই কেসগুলো আরো বাড়ছে, কারণ হচ্ছে কি মানুষ নিজের লিগাল রাইটস গুলো নিয়ে অবগত না, মানুষ জানে না এই জিনিসটা রং, এই জিনিসটা রাইট, এটা নিয়ে মানুষের একটা আসলে কনফিউশন আছে। সো হোয়াট আই থট যে আচ্ছা ওকে, আই এম প্র্যাকটিসিং ল বাই ডুইং হোয়াট, বাই গিভিং সলিউশন টু দ্য এক্সিস্টিং প্রবলেম, হোয়াট ইফ I try to prevent the incoming problems. So what I did, I had a friend who was also studying law at that time, and we founded an organization together where আমরা access to justice প্রোগ্রামটা এটা হচ্ছে কি আমরা প্রমোট করব যে আচ্ছা if this happen to you, you come seek help, কিভাবে এভাবে, because what we realize যে আমরা জানিও না যদি কোনো কিছু হয় আমার সাথে আমি কোথায় যাব, আসলে আমরা জানিও না যে একটা কেস কিভাবে ফাইল করতে হয়। আচ্ছা পুলিশ যদি কেস এফআইআর না নিতে চায় তাহলে আমি কি করব, আচ্ছা ঠিক আছে আমার 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 এগেইনস্টে যদি কোনো ফেক কেস করে তাহলে আমি কি ভাববো, আচ্ছা আমরা এটাও জানি না যে একটা লয়ারকে আমার কেসের জন্য কোথায় খুঁজে পাওয়া যায়। আমরা ভাবি কোর্টে যাব, দ্য ফার্স্ট পার্সন উই গেট, দ্য ফার্স্ট পার্সন দ্যাট গিভস আস অ্যাসুরেন্স, আমরা হচ্ছে গিয়ে তাকেই বিশ্বাস করি। কারণ আসলে যেটা ভাইয়া আপনি বললেন যে আমরা আসলে একজনের কথা শুনেই বিশ্বাস করি। So what we wanted through our organization to create a system যেখানে আমরা মানুষকে জানাতে পারবো যে তোমার রাইট এটা, আপনার রাইট এটা, আপনি এভাবে করতে পারেন এই জিনিসটা, আপনার সাথে যদি এটা হয়ে থাকে দেন দ্যাট ইজ রং, আর আপনি যদি নিজে এটা করছেন দ্যাট ইজ অলসো রং, এন্ড আপনার এইভাবে এভাবে ইউ মাইট বি গেটিং পানিশমেন্ট ফর দিস, সো দ্যাট we can create a system of precaution as well as a cure. সো দ্যাট ওয়াজ মাই হোল আইডিয়া অফ ইট। আর আরেকটা জিনিস ভাইয়া সেটা হচ্ছে গিয়ে আমি আমার নিজের স্টুডেন্টদেরকেও বলি যে কখনো যদি কেউ একটা কথা বলে, ডু নট বিলিভ ইট অ্যান্ড গো উইথ ইট, না, ডু ইউর রিসার্চ, আস্ক থ্রি ফোর আদার পিপল হু আর ইন দ্য সেম স্ট্রিম, বিকজ সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। একটা জিনিস আমার ভালো লাগতে পারে, একটা জিনিস সেম মানুষের করে আরেকজন মানুষের করে হয়তো বা সেম জিনিসটা ভালো লাগতে পারে না, দে মাইট কাম আউট ফ্রম ইট উইথ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো এরকম ৩-৪ জনের কথা শুনে দেন নিজের রিসার্চ করে ডিসাইড করে এরপরে নিজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে একটা ডিসিশন নেওয়া, আই থিঙ্ক ইজ দ্য রাইট ওয়ে টু গো টু ডিল উইথ এনি সিচুয়েশন। অ্যাবসলিউটলি। এবং তবে আপনার যে প্রতিষ্ঠানটা যেটা নিয়ে বলছিলেন এটার ইন্সপিরেশন মানে বিহাইন্ড দ্য স্টোরি যদি একটু বলতেন, কিভাবে আপনি প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করলেন এবং এটার ইম্প্যাক্টটা কতটুকু আপনি মনে করছেন যে আসলে কমিউনিটিতে পড়ছে বা ইম্প্যাক্ট রাখতে পারছে বলে আপনি মনে করেন, সংক্ষেপে যদি একটু বলতেন। জি ভাইয়া, আমার অর্গানাইজেশনটা শুরু হয় 2019 সালে। আমি তখন নিজেই নর্থ সাউথের একজন ছাত্র, আইনের ছাত্রী। সেই সময়ে আসলে আমি যেটা বললাম ভাইয়া যে আমি যখন বিদেশে গেলাম আমি দেখলাম যেখানে মানুষজন অনেক ছোট ছোট জিনিসও অনেকের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে খারাপ ভালোর, বা হয়তো বা বাংলাদেশে যেহেতু আমাদের দেশে অনেক বেশিরভাগ মানে বাংলাদেশ এমন একটা ঢাকা এমন একটা সিটি যেটা খুবই সেন্ট্রালাইজড, সো সবকিছুই ঢাকাতে, আপনার ভালো ডাক্তার লাগবে ঢাকা, ভালো এডুকেশন লাগবে ঢাকা, আপনার আপনার ভালো আপনার ইভেন একটা যদি ভালো জায়গায় পড়তে হয়, থাকতে হয়, চিকিৎসা পেতে হয়, একটা উন্নত জীবন আপনার চাই, তাহলে আপনার ঢাকার মধ্যে বাইরে হয়তো বা চিটাং ছাড়া বা এরকম আশেপাশের অনেক জায়গা আছে যেখানে মানুষ হয়তো বা পারে না ঢাকার বা চিটাং এর স্ট্যান্ডার্ডে সেভাবে নিজের লাইভলিহুডটা বা লিভিং স্ট্যান্ডার্ডটা ক্রিয়েট করতে। সো আমরা যখন রিয়েলাইজ করলাম যে আসলে হয়তো বা আমরা যদি এমন একটা অর্গানাইজেশন ক্রিয়েট করি যেটাতে আমরা নিজেরা মানুষের কাছে যাব, মানুষের আর আমাদেরকে খুঁজে বের করতে হবে না, আমরা নিজেই মানুষের কাছে যাব, আমরা এডুকেট করব মানুষকে যে অ্যাক্সেস টু জাস্টিস জিনিসটা কি, জাস্টিস তো আছে কিন্তু আমি যেটা অ্যাক্সেস করবো এই পথটা তো আমাকে করে দিতে হবে। সো এটা নিয়ে অলরেডি অনেক লেখালেখি তো আছে আমরা জানি। সো সেজন্য আমরা কি করলাম, একটা অর্গানাইজেশন ক্রিয়েট করলাম যেটার দ্বারা আমরা বিভিন্ন সেমিনার করলাম, কনফারেন্স করলাম, আর শুরু করলাম ভাই একদম স্কুল থেকে, যেন একদম টিনেজাররা যারা তারাই যেন জানে, তখন থেকেই জানে যে কোন জিনিসটা ভুল কোন জিনিসটা ঠিক। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কনফারেন্স করেছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে করেছি, এরকম করে আমরা বিভিন্ন বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব ধরনের স্টুডেন্ট, সব ধরনের ফ্যামিলির ছাত্ররা একটা জায়গায় আমরা পেতে পারি। সেখানে যে আমরা ওদের সাথে রেলেভেন্ট কিছু ল, যেমন আমরা জেন্ডার বেসড ভায়োলেন্স থেকে শুরু করে নারী ও শিশু,
আমরা সাইবার বুলিং, আমরা বুলিং, আমরা সেক্সুয়াল অ্যাসল্ট, আমরা সব ধরনের জিনিস নিয়ে যে লিগ্যাল যে মানে যে পানিশমেন্ট গুলা থেকে শুরু করে যে হেল্প গুলা, যে কিওর গুলা আছে, উই ডিসকাসড ইট। দেন এটা তো 2019 সাল থেকে চলছে। এছাড়া আমরা সো দ্যাট সব জায়গায় তো ঢাকায় এখনো আমাদের ঢাকার বাইরে হয়তো বা ওইভাবে পসিবল হয়নি। সেজন্য আমরা নিজেদের কিছু ওয়েবিনার করে যারা এই বিষয়ে এক্সপার্ট ওদেরকেও আমরা এনেছি। আমরা আমাদের একটা নিজস্ব এই বছরই ভাইয়া আমাদের অর্গানাইজেশন বিএফএলএইচ থেকে প্লাস আমার যে আরেকটা অর্গানাইজেশন আছে এনসু, এটার কোলাবোরেশন করে আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে গোপ্রো বোনো। ইট ইজ আ ওয়েবসাইট বেসড অ্যাপ্লিকেশন। এটার দ্বারা আপনি এটা হচ্ছে গিয়ে লয়ার এটাকে ইউজ করতে পারে একটা রিসার্চ একটা ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে, যেখানে ওরা ওদের সব ডেটা থেকে শুরু করে যে কোনো কেস ল থেকে শুরু করে যে কোনো কিছু এখানে পেতে পারে। প্লাস আর এখানে সাধারণ মানুষ এটাকে ইউজ করতে পারে, একটা লয়ারের ডিরেক্টরি এখানে থাকবে, সেখানে ওরা লয়ারদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। এখানে একটা হেল্পলাইন সাপোর্ট আছে, যেখানে যে কেউ দিনের যে কোনো সময় ফোন দিয়ে সাপোর্ট পেতে পারে। সেখানে একটা এফএকিউ সিস্টেম আছে, যেখানে আপনি লয়ার যে কোনো কোয়েশ্চেন করলে আপনি উত্তর পেতে পারেন। ওইখানে কিছু নোটিশ বোর্ড আছে, যেখানে লয়ার সব নতুন ইনফরমেশন আপনি পেতে পারেন, যে কোথায় কি হচ্ছে, লিগাল যে কোনো রিপোর্ট। এছাড়াও এখানে আরো অনেক কিছু আছে যেটার দ্বারা আসলে আমরা আমাদের লয়ের যে নলেজটা এটা একটু বেটার করতে পারবো। অ্যান্ড এই লটা ইউজারের জন্য 100% ফ্রি, যে সাধারণ মানুষরা এই লটাকে ইউজ করবে for their legal knowledge, for setting up appointments, for finding out lawyers, even online to take consultancy from lawyers. They can do it for free. They don't have to pay the platform for it. While they're using the platform, they don't have to use the platform for using the FAQs, the research material, nothing. সো এই সিস্টেমটা করার জন্য এবার আমরা আলহামদুলিল্লাহ এপ্রিলে একটা আইসিটি মিনিস্ট্রি থেকে একটা গ্র্যান্টও আমরা অ্যাচিভ করেছি, শেখ জামাল পদক। অ্যান্ড এটার পরে আমরা আরো চাচ্ছি যে আমাদের অ্যাপটাকে আরো ডেভেলপ করতে পারি, আরো এরকম অনেক অ্যাপ বা এরকম আরো অর্গানাইজেশন, আরো অনেক মানুষকে ইন্সপায়ার করতে পারি, যে যারা আসলে এই যে মানুষের যে লিগাল প্রবলেমস গুলো আছে এটাকে যেন অ্যাক্সেস করার যে সামর্থ্যটা বা সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারে। এই অ্যাপটা ক্রিয়েট করার আরেকটা কারণ ছিল যে যেহেতু সবকিছুই ঢাকাতে, আমাদের হাইকোর্ট থেকে শুরু করে আমাদের সবকিছুই, সেজন্য মানুষের যেন আসলে ভালো লয়ার খোঁজার জন্য ঢাকায় ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে রেন্ট দিয়ে এসে থেকে সে খরচটা যেন না হয়। সবকিছু যখন এখন অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি থেকে শুরু করে, অবশ্যই একসময় তো আসতেই হবে, কিন্তু যেন মানুষের সাধারণ মানুষের এই কস্টটা আমরা একটু কমিয়ে আনতে পারি। এই জন্যই আমরা এই অ্যাপটা তৈরি করি, যেটা তৈরি হয় আমাদের বাংলাদেশ ফোরাম থেকে। অ্যান্ড আমাদের অ্যাপটা তৈরি করে ইঞ্জিনিয়ার্স ফ্রম আমাদের আরেকটা প্ল্যাটফর্ম হুইচ ইজ এনসু কনসালটেন্সি। এবং এটার সাথে হচ্ছে গিয়ে আমরা এই অ্যাপটা তৈরি করি সাধারণ মানুষের জন্য। ওয়ান্ডারফুল। এই যে একটা গ্যাপ আপনারা আইডেন্টিফাই করেছেন, আমরা কিন্তু অনেক সময় যেটা করি, ইনফরমেশনের অভাবে, প্রয়োজনীয় তথ্যের অভাবে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু হয়তোবা দেখা যাচ্ছে আমি ডিপ্রাইভড হচ্ছে আমার বেসিক রাইট থেকে, যে জিনিসগুলো বললেন বা কোথায় আসলে রিচ আউট করতে হবে কোন বিষয়ের জন্য, এইটা কিন্তু আসলে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি। কারণ যত বেশি যে আপনি যেটা বললেন যে আপনার চেষ্টা করছেন বিভিন্ন অ্যাওয়ারনেস সেশন করে, ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে মানুষকে জানাতে যে এইটা হলে এটা করতে পারবেন, এই বিষয়ে আপনি এখান থেকে সাজেশন বা সাপোর্ট পাবেন। এটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ ইমেল আমরা কিন্তু জানি না অনেকে জরুরি তথ্য সেবা কিভাবে ফোন দিয়ে সাহায্য চাইতে হয়। সো এই যে যত মানুষজন আসলে ডিসকাস করবে, আলোচনা করবে, সবার কাছে ছড়িয়ে যাবে, তখন কিন্তু একটা মানে সুস্থ সমাজ এবং ভালো সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। এবং যে কোনো বিপদে সে কিন্তু সেই তথ্যটা ব্যবহার করে সাপোর্ট এনশিওর করতে পারবে নিজের জন্য। সেইটাই খুব ইম্পর্টেন্ট। এবং এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু যত বেশি মানুষ করবে তত বেশি সবার উপকার হবে। সো আমরা চাই আরো মানুষ এইসব কাজে এগিয়ে আসুক। আপু, আপনি একাডেমিক রেকর্ড ভালো রাখার পাশাপাশি লিডারশিপ পজিশনস ও হোল্ড করেছেন। সো আপনি আসলে আপনার টাইম কিভাবে ম্যানেজ করতেন? এই দুইটা, লাইক আপনার কাজ এবং হচ্ছে গুড একাডেমিক, ইমপ্রেসিভ একাডেমিক রেজাল্ট, এই দুইটা একসাথে কিভাবে আপনি ইনশিওর করলেন যাতে সব ঠিকঠাক ছিল আর কি? আমি যখন পড়ালেখা শুরু করি তখন তো অবশ্যই আমিও সবার মধ্যে ভেবেছিলাম যে
একটা ভালো রেজাল্ট করে হয়তোবা শেষ, হয়তোবা আর কিছু করা লাগবে না, একটা ভালো রেজাল্ট হওয়াই যথেষ্ট। সো আমি আমার এলএলবি এলএলএম দুইটাই ম্যাগনা কাম লতে ডিস্টিংশন নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে কমপ্লিট করি। এরপরে আমি আমার শেষ হওয়ার আমি যখন অলরেডি পড়ছিলাম, আমি যেটা করতাম হচ্ছে আমি আমার যে কাজগুলো ছিল টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়া, এটা আমি নর্থ সাউথের মধ্যেই নেই, নর্থ সাউথের ফ্যাকাল্টিদের সাথে। এখানে নর্থ সাউথে হচ্ছে গিয়ে অফিসিয়ালি রিক্রুটমেন্ট হয় টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য, যে যাদের সিজিপিএ একটা রেঞ্জ দেওয়া থাকে যে 3.5 এর বেশি আর এতগুলা ক্রেডিট শেষ হয়েছে, ওরা হচ্ছে করতে পারবে। সো আমি আমার ফার্স্ট ইয়ারে যেটা করি হচ্ছে গিয়ে আমি মুটিং এ প্রথমে হচ্ছে ঢুকে যাই, মুটিং প্র্যাকটিস করা আমি শুরু করি। তারপরে আমি আমার প্রথম ন্যাশনাল কম্পিটিশন জিতি, আমার প্রথম মুটিং কম্পিটিশনে, যেটার জন্য আমার টিচারদের মানে অস্বাভাবিক সাপোর্ট ছিল আমার জন্য, যেটার জন্য আমি পেরেছি। এরপরে যখন একটা মুটিং কম্পিটিশন আমি করে জিতে যাই, আমি আরো অনেকগুলা মুটিং কম্পিটিশন আস্তে আস্তে করতে থাকি। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কি আমি ইউনিভার্সিটির ক্লাসগুলা শেষ করতাম, একটা ক্লাস শেষ হলে যদি আরেকটা ক্লাসের মাঝখানে কখনো গ্যাপ থাকতো, আমি ইদার ডিপার্টমেন্টে যে আমার টিচিং অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো আছে বা আমার রিসার্চের যে কাজগুলো আছে সেই কাজগুলো হচ্ছে আমি শেষ করে ফেলতাম। তারপর আরেকটা ক্লাস করে এসে, যেহেতু আমাদের কিছু আওয়ার দেওয়া থাকে যে এক সপ্তাহে এতগুলো আওয়ার আমাদের কাজ করতে হবে, সো আমি ক্লাস করে এসে আবার যেতাম সেই আওয়ারগুলা কমপ্লিট করতে। সো আমার এই আওয়ারগুলো আবার যখন কমপ্লিট হয়ে যেত আমি বাসায় যেতাম। আর আমার একটা সবসময় জিনিস ছিল যে আমি যেই দিনের পড়াটা আমি সেই দিনই পড়ে রাখতাম, কারণ আমি আসলে এমন একটা মানুষ যে পরে প্রেশার নিলে আসলে আমি পারি না, আমার আমার আগে থেকে সবকিছু প্রিপারেশন নিয়ে রাখতে আসলে ভালো লাগে। সো আমার যেটা ছিল হচ্ছে কি আমি ক্লাসে প্রচন্ড নোটস নিতাম, প্রচন্ড আমার টিচাররা যখনই যেটাই বলতো ইম্পর্টেন্ট হতো, রিলেভেন্ট কিছু হলেই আমি এটার নোটস নেওয়া শুরু করতাম। সো আমি আমার নোটস গুলো অলওয়েজ রাখতাম, আমি বাসায় যে সবসময় একটা রিভিশন দিতাম, আমি চেতাম যে আজকে আমি এতটুকু পড়েছি, আচ্ছা আমি দেখে রাখি, আমার একটু গুছিয়ে পড়তে ভালো লাগে, সো আমি দেখে রাখতাম। খুব একটা যে আমি ইন্টেন্সিভ রিসার্চ করে ফেলতাম তা না, কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখতাম যে আচ্ছা ঠিক আছে আজকে এটা পড়িয়েছে, আমি হচ্ছে গিয়ে এটা একটু দেখি। সো এটার পরে যেটা ছিল হচ্ছে গিয়ে যে আমার 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 যখন পড়ালেখা শেষ, আমি প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টা ট্রাই করতাম একটু রিসার্চে ফোকাস করতে, আমার নিজের কিছু লেখালেখি। আমি প্রথমে লেখা শুরু করি কিছু আর্টিকেলস অ্যান্ড অপেডস, আমি লেখা শুরু করি। সো আমি আর্টিকেলস অ্যান্ড অপেডস গুলা হচ্ছে গিয়ে আমি লিখতাম। সো আমি ট্রাই করতাম প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা যেন আমি এটাতে দিতে পারি। সো আমি একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে প্রত্যেক উইক এত ঘন্টা আমি নিজের পড়ার পিছে দিব, এত ঘন্টা আমি রিসার্চের পিছে দিব, এত ঘন্টা আমি মুটিং করব। এন্ড আমি সেই স্কেজুয়ালটা করে রাখতাম, দেখি আমার মোটামুটি হয়ে গিয়েছে। আমি অবশ্যই একটা দিন রাখতাম যেখানে আমি আমার ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে আমি ঘুরতাম, কারণ আমার মনে হয় এটাও খুব ইম্পর্টেন্ট যে মানুষ আসলে নিজেরও যত্ন নেয়, নিজেকেও সময় দেয়। কারণ আলটিমেটলি তো আমাদের কাছে তো আমরাই সব যদি ভালো না থাকি তাহলে আসলে এত অ্যাচিভমেন্টের কোনো লাভ নেই। সো আমি সপ্তাহে একটা দিন রাখতাম যে আচ্ছা এতক্ষণ পর্যন্ত আই উইল হ্যাভ আ মি টাইম, আর কি, যে আমি নিজের জন্য, বন্ধুদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আসলে একটা সময় রাখবো। সো এই জিনিসগুলো যদি আমরা প্রথম থেকেই প্ল্যান করে ফেলি, নিজেকে যদি ছোট ছোট অবজেক্টিভস দেই যে আচ্ছা এই বছর আমি এই 3টা জিনিস করব, পরের বছর আমি এই 3টা জিনিস করবো। আসলে আমরা যে ভুলটা করি ভাইয়া, যে আমরা একদম একেবারে বড় একটা অবজেক্টিভ, একটা গোল তৈরি করি যে আমি একজন বড় লয়ার হব। আচ্ছা, কিন্তু এটার যে স্টেপগুলা হচ্ছে কি নিয়ে আমরা চিন্তা করি না যে এই কয়েকটা স্টেপ যদি আমি পার করি তাহলে আই ক্যান রিচ দেয়ার। সো এই জিনিসটা আমরা করি না। আমার মনে হয় ভাইয়া গোলগুলো লং টার্ম না করে আমাদের গোলগুলো হওয়া উচিত হচ্ছে গিয়ে ওয়ান থিং এট আ টাইম, যে এই বছর আমি এই 3টা জিনিস করব, এর পরের বছর আমি এই 3টা জিনিস করব, করে ফাইনালি আই উইল রিচ মাই গোল। আমি যদি একজন ভালো লয়ার হতে চাই, আমার যদি 10টা জিনিস লাগে, তাহলে আমাদের ভাগ করে নিতে হবে যে এই 3টা জিনিস আমি এই বছর অ্যাচিভ করব, এই 3টা জিনিস পরে এন্ড করে আমাদের হচ্ছে গিয়ে ওই পর্যায়ে যেতে হবে, রাদার দ্যান হ্যাভিং আ বিগ গোল ইটসেলফ, যেটা হয়তো আমরা জানিও না কিভাবে আমাদের আসলে রিচ করতে হবে। ডেফিনেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি যে আপনি যেটা বললেন যে আমরা আসলে হার্ভার্ড ইউনিভার্সিটি রিসেন্টলি একটা অনেক 100 বছর একটা গবেষণা হয় যে আসলে হ্যাপিনেসের ফর্মুলা কি, মানুষ কখন মানে আসলে ট্রু হ্যাপিনেস বলতে কি বোঝায়। সো এটা বলছে আসলে অনেক কিছুর বাইরে আমরা যে জিনিসগুলো বুঝি সেটার বাইরে যেই পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে এই যে আমরা আত্মীয় স্বজন, আমাদের নেইবার্স, আশেপাশে সবার সাথে যে সম্পর্ক, ফ্রেন্ডস, ফ্যামিলি, এই সব মানুষের সাথে যত বেশি মানুষ মিশে গল্প করার সময় কাটায় সে হচ্ছে আসলে সবচেয়ে বেশি সুখী।
সো এইটা যদি আসলে আমরা একটু এনালাইজ করি, দেখবো যে আমরা তো খুব বেশি ফ্রেন্ডদের সাথে মিশতেছি, আত্মীয় স্বজনের সাথে ওইভাবে আমাদের যোগাযোগটা নেই, বা অনলাইনে বা ইন পার্সনে কথা বলছি, সামনাসামনি কথা বলতেছি, আমরা তাদের বাসায় যাচ্ছি। তো বিষয়গুলো হচ্ছে কি, আসলে আমরা এই বিষয়গুলো অনেক সময় নেগলেক্ট করি, যে আমরা টু মাচ এই ডিজিটাল মিডিয়াতে আমাদের প্রেজেন্সটা এনশিওর করি। তারপর আরেকটা জিনিস, যেটা হলো আপু গোল, আমরা সবসময় এই প্রথমেই যেটা দেখি যে ডাইরেক্ট একটা সিইও পোস্ট তাদেরকে দিয়ে দেওয়া হবে, মেজরিটি ক্ষেত্রে স্টুডেন্টসরা এটা ইয়া করে। হ্যাঁ, গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে অফিস প্রোভাইড করবে, ফার্স্ট জয়েনে তারা এটা এক্সপেক্ট করে। ওই যে ইনফরমেশন গ্যাপ মার্কেটে যেটা আর কি, এই ক্ষেত্রে যেটা বলবো যে আসলে বিল্ডিং যদি আমরা চিন্তা করি, একদিনে কিন্তু বিল্ডিং হয় না। আমরা গ্র্যাজুয়েট করি এত বছর পড়াশোনা করে, সো সবকিছুর একটা ধাপ আছে। আপনি যে জিনিসটা বললেন, এই ধাপটা যদি আমরা আসলে মানে আমরা চাইলেও এটা পসিবল না, ধাপগুলো পার হয়ে যেতেই হবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি ওই প্রত্যেকটা ধাপে নিজেদেরকে গড়ে তুলি এবং প্রত্যেকটা ধাপটা এফিসিয়েন্টলি আমরা পার করতে পারি, তাহলে কিন্তু সামনে পরবর্তী ধাপে যাওয়ার জন্য অনেক ইজিয়ার হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে একদিনেই তো আসলে চাইলে সবকিছু গড়ে ওঠে না, সময় লাগে, এবং সময়টাকে, বর্তমান সময়টাকে কাজে লাগানো। এবং স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। যদি স্টুডেন্টসদের কথা বলি, তারা হ্যাঁ ওই সময় কিন্তু একটু বেশি হয়তো আমাদের কি বলবো, যে এনার্জিটা বেশি থাকে। সো মনে হয় যে আমি কম খেয়েও তো দিব্যি চলে যাচ্ছে, বা আনহেলদি খাবার খেয়েও তো আমার পেট ভরতেছে, আমার কাজ ডান। বাট এইটার যে আসলে পরবর্তী ইফেক্ট গুলো, এটা পরবর্তীতে বোঝা যায় যে আসলে আমরা স্টুডেন্ট লাইফ অনেক সময় সকালে না ব্রেকফাস্টটাও করি না ঠিক মতো, লাঞ্চের টাইম এই যে টাইম মেনটেন না করার কারণে ইন ফিউচার কিন্তু আলসার হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই যে এটা কিন্তু আসলে একদিনও হয় না, অনেক দীর্ঘ সময় পরে হয়। বাট এই যে ছোট ছোট অভ্যাস, বাজে অভ্যাস, বা আমরা চাইলেই আমাদের লাইফটাকে কিন্তু আরো সুন্দরভাবে, স্পেশালি স্টুডেন্টসরা কিন্তু তাদের সময়টাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে। সো সেই ছোট ছোট চেঞ্জ গুলো যদি সে আসলে শুরু করে অভ্যাসটা গড়ে তোলার, তাহলে কিন্তু তার জন্য আসলে সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করবে। আপনি একটা আপনার ফার্স্ট বাংলাদেশে যেটা বলেছিলেন যে আপনি ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ পেয়েছিলেন। সো এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপু স্টুডেন্টসদেরকে কিছু সাজেশন দেন যে কিভাবে এই স্কলারশিপটা স্টুডেন্টসরা পেতে পারে, বা আপনি কিভাবে পেয়েছিলেন সেই এটা যদি জি ভাইয়া। তো এই স্কলারশিপটা বাংলাদেশে আসে হচ্ছে গিয়ে ওদের কোহর্ট 2 ব্যাচের জন্য। কোহর্ট 1 এ কোনো বাংলাদেশী তখন ছিল না। সো যখন এটা ১ম এ আসে, উম আমি আসলে সিউর ছিলাম না আমি এপ্লাই করব নাকি। কারণ এই স্কলারশিপটা এপ্লাই করার জন্য নিয়ম ছিল হচ্ছে 3rd, 4th ইয়ার ল স্টুডেন্ট হওয়া। আর আমি সে সময় 1st ইয়ার ফাইনাল সেমেস্টারে ছিলাম। সো আই ওয়াজন্ট সিউর আমি এপ্লাই করব নাকি। কিন্তু আমার টিচাররা, আমার সে সময় যে আমার ম্যাডাম ছিল, সে বলল যে, "না সাবিহা আপনি এপ্লাই করেন।" সো অ্যাপ্লিকেশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া ওরা দিয়ে দেয়। যেমন ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে তার ল স্কুলের, সে যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ল স্কুলের তার টপ 5% স্টুডেন্টের মধ্যে হতে হবে। তার সিজিপিএ বা তার রেজাল্ট, তার রেজাল্ট থাকতে হবে টপ 5% স্টুডেন্টের মধ্যে। তার সাথে তার অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, আ এসব জিনিস তো থাকতে হবেই। যদি এরকম থাকে যে তার প্রিভিয়াস কোনো একাডেমিক ট্র্যাক রেকর্ডে কোনো অ্যাওয়ার্ডস আছে, কোনো অন্য কোনো কিছু সে রিসিভ করেছে। যেমন আমার ক্ষেত্রে আমি যখন এপ্লাই করি, আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমি ফার্স্ট ন্যাশনাল মুটিং কম্পিটিশন জিতেছিলাম। আমি এছাড়া আমার আরো কিছু ভলান্টিয়ারি ওয়ার্ক ছিল যেটা আমি এর আগে করেছিলাম। সো এভাবে যদি আপনাদের সিভিটা বিল্ড করতে পারেন, দেন আমিও ওইটা বিল্ড করার পরে আমি এপ্লাই করেছিলাম। অ্যান্ড আই থিংক আমি এটার জন্যই আমার ১ম সিভি বানিয়েছিলাম এই স্কলারশিপে এপ্লাই করার জন্য। সো আমি সাজেস্ট করব হচ্ছে যখনই এটার পরেও আমি এবারও আমি স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে। সো আমি আমার 2nd মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে, এটাতেও আমি স্কলারশিপ নিয়ে যাচ্ছি। সো যে এইবার যে স্কলারশিপটা পেয়েছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিডারশিপ স্কলারশিপ। অ্যান্ড আমার আরো কিছু রেজাল্ট মানে আমি ওয়েট করছি আরো কিছু রেজাল্টস এর জন্য। সো হোয়াট আই হ্যাভ রিয়ালাইজড এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের সময়, দ্যাট ইজ ওরা তো অবশ্যই আপনার রেজাল্ট চাবে। আপনি তো একটা রেজাল্টের বাইরে, যেটা ওরা আপনাদেরকে একটা বার সেট করে দিয়েছে, এটার চেয়ে কম হলে আপনি এপ্লাই করতে পারছেন না। সো অবশ্যই আমি নিজেই বলছি যে হ্যাঁ, রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। বাট আমি যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে রেজাল্ট দিয়ে আপনি এপ্লাই করতে পারলেন। কিন্তু এরপরে হাউ আর ইউ গোনা স্ট্যান্ড আউট? এখন তো আপনারা ১০ জন এপ্লাই করেছেন, ১০ জনের রেজাল্টই সেম।
তাহলে আপনাকে কেন সিলেক্ট করা উচিত? আপনাকে সিলেক্ট করা উচিত কারণ অবশ্যই আপনি আরো অনেক কিছু বেশি আনছেন অন দ্য টেবল। সেই জন্য আমি বলবো যে আপনি এভাবে আপনার একটা সিভি অলরেডি তৈরি করেন। কারণ সিভি যখন তৈরি করবেন তখন মাথায় থাকবে যে তাহলে আরো কিছু এড করি। একটা অ্যাচিভমেন্ট করে এটা নিজের হাতে লিখতে খুব ভালো লাগবে। সো আপনারা অবশ্যই রেজাল্ট ভালো রাখার চেষ্টা করেন। এটা আসলেই খুব ইম্পোর্টেন্ট। অনেকেই বলবে যে না, এত মানুষ লাইফে এত কিছু করেছে ওরা তো হয়তোবা স্কুলেও যায়নি, কলেজেও যায়নি। কিন্তু আমি বলব একটা ব্যাকআপ রাখা খুব ইম্পোর্টেন্ট। লাক উইল নট অলওয়েজ ফেভার ইউ। সো মাঝের ডেফিনিটলি। মধ্যে নিজের জন্য নিজেরই করতে হবে। সো প্লিজ কিপ আ ব্যাকআপ। সবসময় ডু নট ডিপেন্ড অন লাক। বিকজ লাক মাইট রান আউট, ইউর হার্ড ওয়ার্ক ওন্ট। সো এটা একটা জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে এক্সট্রা কারিকুলার কো কারিকুলার দুইটাই রাখার চেষ্টা করবেন। কো কারিকুলার হতে পারে কোনো কম্পিটিশন। আমি কো কারিকুলার বলতে বুঝাচ্ছি কোনো ধরনের কম্পিটিশন, কোনো ধরনের রিসার্চ। আর এক্সট্রা কারিকুলারের ক্ষেত্রে আপনি যদি যেটা আপনার সাবজেক্টের সাথে যে স্কিলস গুলো ডিরাইভ করতে যে জিনিসটা আপনাকে হেল্প করবে, এটা হতে পারে ডিবেটিং, হতে পারে মুটিং, হতে পারে যে কোনো কিছু যেটা আপনার সাবজেক্টের সাথে রেলেভেন্ট। অবশ্যই ইউ ক্যান হ্যাভ সাম হবিস দ্যাট ইজ অলসো রেলেভেন্ট টু ইউর সাবজেক্ট। যেমন আমার ডকুমেন্টারিজ দেখতে খুব ভালো লাগে। সো আপনারও হয়তো বা এরকম কিছু ভালো লাগে যেটা আপনার সাবজেক্টের সাথে রেলেভেন্ট। সো এই জিনিসগুলা নিয়ে একসাথে যখন স্কলারশিপ ফর্মও ফিল করবেন, খুবই অনেস্টির সাথে নিজে আসলেই যে জিনিসটা বিশ্বাস করেন। অলসো ইট ইজ স্কলারশিপ ফর্মস ওরা খুব লিডারশিপ স্কিলস দেখতে চায় যে আপনি আসলে কে। আপনার উপর যদি ওরা ইনভেস্ট করে, ক্যান ইউ অ্যাকচুয়ালি গিভ ব্যাক টু ইউর সোসাইটি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার মধ্যে আসলে মন মানসিকতাটা থাকে যে আমি যদি কিছু অ্যাচিভ করি, আই উইল অলসো গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আমি আরো 10 জনের ভালো করবো। ইফ আই গেট অ্যান অপরচুনিটি, আমি আরো 10 জনের ভালো করতে পারবো উইথ দ্য অপরচুনিটি দ্যাট আই হ্যাভ রিসিভড। সো এইভাবেই যেন আপনারা স্কলারশিপের ফর্মটা ফিল আপ করেন যে হ্যাঁ, ইফ আমাকে অপরচুনিটি দেয়া হয় তাহলে আমি আরো 10 জনের জন্য অপরচুনিটি ক্রিয়েট করার চেষ্টা করব। এন্ড যখন আপনার এই অনেস্টিটা আসলে শো করবে আপনার লেখায়, আপনার ফর্মে, ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে একটা ভালো স্কলারশিপ সিকিউর করা। অ্যাবসলিউটলি। এবং আপনি যে কথাটা বললেন যে অনেক অপরচুনিটিস কিন্তু আসলে ওয়ার্ল্ড আছে, একটা দুইটা এরকম অপরচুনিটিস কিন্তু এক্সপ্লোর করার ফলে বা আপনি যেটা বললেন যে কোথাও বিজনেস কম্পিটিশন যার যেটা ফিল্ড, সেখানে কিন্তু তার পার্টিসিপেট করার মাধ্যমে একটা জিনিস আইডিয়া করতে পারবে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করলে আমি স্কলারশিপ চাই, আমি তাহলে এখানে আরো ভালো করতে পারবো। সো ওই যে নিজেকে এক্সপ্লোর করার যে মাইন্ডসেট এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে নিজেকে যুক্ত রাখা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপু, নেগোসিয়েশন এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এই দুইটা স্কিল কিভাবে একজন যারা লয়ার হতে চায় তাদেরকে এই দুইটা স্কিলস কিভাবে আলাদাভাবে হেল্প করে, সেই বিষয়টা যদি একটু বলতেন। নেগোসিয়েশন এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং এমন একটা জিনিস যেটা খালি লয়ার হওয়ার ক্ষেত্রে না, এটা আপনার নিজের লাইফেও আপনাকে হেল্প করবে। সো আমি যেটা এতক্ষণ ধরে পর্যন্ত বললাম যে যখনই লাইফে কোনো অবজেক্টিভ প্ল্যান করবেন যে আপনি এটা করতে চাচ্ছেন, ছোট ছোট প্ল্যানস বানান। এই প্ল্যানস গুলোও কিন্তু একটা স্ট্র্যাটেজি। তো যখন একটা লয়ার বা ইভেন যখন আপনি মক ট্রায়ালস করছেন মুটিং এ, আপনি যখন একটা পয়েন্ট প্রুফ করতে যাচ্ছেন, আপনার কিন্তু স্ট্র্যাটেজির মাধ্যমে যেতে হচ্ছে যে আচ্ছা আমি যদি প্রথমে 3টা পয়েন্ট প্রুফ করতে পারি, তাহলে 4th পয়েন্টটা, 5th পয়েন্টটা আমার রিলেট করে প্রুফ করা আর একটু ইজি হবে। আমাদের লাইফটাও এরকম, আমরা যখন বড় একটা প্ল্যান করি, ছোট ছোট কিছু স্টেপ, কিছু আইডিয়া, কিছু স্টেপ নেওয়া, কিছু আইডিয়া ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আমরা ওইখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে যাচ্ছি। কোনো কিছু যেটা ভাই আপনি বললেন যে একদিনে হয়ে যাবে না, আমরা কিন্তু স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে যে কোন 3টা কাজ করলে আমি এই পর্যন্ত পৌঁছাতে পারি। সেকেন্ডলি নেগোসিয়েশন আরেকটা স্কিল যেটা আমাদের আসলে খালি লয়ার না, লাইফে খুব প্রয়োজন একটা এরকম একটা স্কিল। সো নেগোসিয়েশন ভালো করার ওয়ে হচ্ছে গিয়ে যে আমার মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউর আ গুড পাবলিক স্পিকার এন্ড আপনার সোশ্যাল স্কিলস আছে। কারণ ইফ ইউর আ পার্সন হুজ ভেরি অবনক্সিয়াস, অথবা মানুষের সাথে আপনি জানেন না কথা কিভাবে বলতে হয়, আপনি যদি কাউকে একটা ভালো অফারও দেন, মেবি দে মাইট নট টেক ইউর অফার। সো নেগোসিয়েশনটা করার জন্য অবভিয়াসলি আপনার কথাটা, কমিউনিকেশন স্কিল যেন ভালো হয়, আপনি যেন একটা সোশ্যাল পার্সন হন, একটা লাইকেবল পার্সন হন, অ্যান্ড আপনার কথায় যেন লজিক থাকে, যেন মানুষের কাছে মনে হয় দ্যাট ইজ বেনিফিশিয়াল টু দেম। সো আমার মনে হয় এইভাবে যদি আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে বা নেগোসিয়েশন করে লাইফের প্রত্যেকটা জিনিসে আগাই,
তাহলে আমাদের লাইফে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আরো বেশি থাকে। ডেফিনিটলি যথার্থই বলেছেন আপনি যে আসলে এটা আমাদের সব জায়গায় কাজে লাগে এবং অনেক সময় আমরা আম যখন ইউনিভার্সিটিতে থাকতে নিউ মার্কেটে শপিং করতে হতো। তো তখন কিন্তু আসলে দেখা গেছে যে এই যে মানে চুল-চেরা নেগোসিয়েশন হতো মানে একদম হাড্ডাহাড্ডি। এইটা কিন্তু পরবর্তীতে অনেকগুলো কাজেই দেখা গেছে যে ইন এ গুড ওয়ে কাজে দিয়েছে। সো আসলে আমাদের অনেকেরই অনেক স্কিলস আছে। বাট হয়তোবা বিভিন্ন জায়গায় আমরা ইমপ্লিমেন্টও করতেছি কিন্তু আমরা অ্যাওয়ার না হয়তোবা সেটার জন্য সেই বিষয়ে। সো এরকম আমাদের যে স্কিলস গুলো আছে সে নিজেকে নিয়ে আসলে যখন আমরা চিন্তা করি, এক্সপ্লোর করি নিজেকে, তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং যে জায়গাগুলোতে আমরা ভালো অথবা যে স্কিলটা আমাদের একটু কম আছে সেটা আমরা আরো ডেভেলপ করবো। আর যে স্কিলগুলো আছে সেটাকে আমরা আরো ওইটার উপরে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবো। তাহলে কিন্তু ও সামনের দিকে এগিয়ে যেত অনেক কাজে দিবে। আপু লিগ্যাল ফিল্ড ইজ কনস্ট্যান্টলি ইভলভ করে। তো এই যে যদি যারা ফিউচার অফ ল এই বিষয়টা পার্টিকুলারলি বাংলাদেশে, সো এই ফিউচার অফ লটা কি, এই বিষয়ে জানার জন্য ট্রেন্ড গুলো কি, কিভাবে আসলে স্টুডেন্টসরা এই বিষয়গুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পারে বলে আপনি মনে করেন আপকামিং ট্রেন্ডস এর বিষয়ে? লিগ্যাল ফিল্ড রোজ ইভলভ করছে। ইভেন লজও যদি আমরা দেখি, এটার প্রত্যেক দিন না হলেও মানে কিছু সময় পর পরই কিছু অ্যামেন্ডমেন্টস আসছে, কিছু জিনিস রিপিল করা হচ্ছে, কিছু জিনিস অ্যাড করা হচ্ছে, কিছু জিনিসকে বেটার করা হচ্ছে, নতুন প্রেসিডেন্ট সেট হচ্ছে, নতুন পলিসিস আসছে। সো আমার মনে হয় এগুলোর সাথে আপ টু ডেট থাকার জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে কি সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে। আমি মনে করি লাইফে যদি আমরা কখনো মনে করি যে না, আমি আসলে এলএলবি, এলএলএম করে আমি হয়তোবা একাডেমিয়াতেই যাবো, আমি ফ্যাকাল্টি মেম্বার হব। এটা ছাড়া আমি আর আসলে কিছু করব না। আমার মনে হয় এরকম করে চিন্তা না করে যেই জিনিসটা আপনার বেস্ট অপশন, সেই বেস্ট অপশনটাকে সিলেক্ট করা উচিত। রাদার দেন জাস্ট কিপিং ওয়ান অপশন ফর ইয়োরসেলফ। সবসময় যেটাকে হয়তোবা ভাই আপনাদের ভাষায় বলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, যে সবকিছুতে একটু একটু করে ইনভেস্ট করা, যে ইউ ডোন্ট নো হোয়াট মাইট ওয়ার্ক আউট। আমি যখন স্কলারশিপ ফর্ম ফিল আপ করে আমি জানি না যে কোন জিনিসটা দেখে হচ্ছে গিয়ে যে ওরা সবচেয়ে বেশি খুশি হচ্ছে, বা কারণ ওরা তো আপনাকে বলে দিবে না যে এটার জন্য ইট ওয়ার্ক আউট ফর ইউ, ইট ডিড নট ওয়ার্ক আউট ফর সামবডি এলস। সো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে গিয়ে প্রিপারেশন রাখার জন্য, যেটা ভাইয়া বললেন যে কিভাবে নতুন মডার্ন ট্রেন্ডস এর সাথে উই ক্যান প্রিপেয়ার আওয়ারসেলভস। অবশ্যই ইউ হ্যাভ টু রিড। আমি যখন রিড বলি আমি খালি বই বলছি না, আমি বলছি রিড রিপোর্টস, রিড নিউজ পেপার, হিয়ার ফ্রম পিপল যে আচ্ছা ঠিক আছে হোয়াট আর দ্য নিউ থিংস দ্যাটস হ্যাপেনিং, তাহলে আমি কেমনি ইমপ্রুভ করব। আমি যদি দেখি যে সামবডি হুজ অ্যাজ ওল্ড অ্যাজ মি অথবা আমার ক্লাসে ও আরো এই 10টা জিনিস করছে, আমার বোঝা উচিত যে আচ্ছা আমি আরো যদি লাইফে ভালো করতে হয় এই 10টা আমার করতে হবে। আই ক্যান নট থিঙ্ক যে আচ্ছা অনেকের করে হয়নি, তাহলে আমি অনেকের করে হয়েছে, তাহলে আমার আসলে করে কি লাভ, আমার হয়তো বা না করেই হয়ে যাবে। সো আই থিঙ্ক এই যে নিজেকে প্রিপেয়ার রাখা সবসময় ইম্পর্টেন্ট, কারণ একজনের জন্য ওয়ার্কআউট করেছে আর আপনার জন্য করবে, এটা আসলে আই ডোন্ট থিঙ্ক ইট ওয়ার্কস দিস ওয়ে। সো এই মডার্ন ট্রেন্ডস গুলোর সাথে আসলে চলার জন্য নিজেকে বেটার করতে হবে। আমি যদি ভালো থাকি, আমার যদি স্কিলস থাকে, আমার যদি নিজের কোয়ালিটিস থাকে, তাহলে আমার মনে হয় ইট ইজ ভেরি ইজি যে আমি আসলে সবার সাথে কম্পিট করে এগিয়ে যেতে পারবো। ডেফিনেটলি আসলে আপু গেস করাটা বাদ দিতে উচিত স্টুডেন্টসদের যে এইটা হয়তো বা এই কারণে এটা হবে ওই কারণে। অনেকে আসলে মানে যে বলো না যুদ্ধে যাওয়ার আগে হেরে যায় এরকম আর কি, যে কাজ শুরু করার আগেই এই মেন্টাল ব্যারিয়ার্স তৈরি করে সে নিজেকে আসলে নিজেকে বন্দি করে রাখতেছে। আলটিমেট 100% লুজার সেই পার্সনটাই, কিন্তু অন্য কেউ না। সো ওই যে মাইন্ডসেটটা এবং হচ্ছে যে বিভিন্ন বিষয় আপনি যেটা বললেন পড়াশোনা, বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, নিজেকে যুক্ত রাখা সাম্প্রতিক তথ্যের সাথে, আপডেটের সাথে, এই জিনিসটা কিন্তু তাদের উচিত। পাশাপাশি সে যাই করুক না কেন। আপু আমরা প্রায় শেষের দিকে, তো একটা ইয়ে করতে চাই যে আপনার যারা ক্যারিয়ার পার্সু করতে চায় ইন ল, তাদের জন্য যদি কিছু কি অ্যাডভাইস আপনি আপু শেয়ার করতেন? আম আমি সবসময় কিছু গ্রুপসে দেখি যে মানুষ জিজ্ঞাসা করছে যে আচ্ছা আ আমি তো লয়ারই হতে চাই। তাহলে তো আমি যেকোনো জায়গা থেকে পড়ে একটা এলএলবি সার্টিফিকেট নিয়ে যদি আমি বার কাউন্সিল এর পরীক্ষা দেই, আ তাহলে কি হবে? আমার মনে হয় যে
মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি চেষ্টা করেন যে একটা ভালো, অবশ্যই এখন কয়দিন পরে হয়তো বা এসএসসি এইচএসসি শেষ হবে, মানুষ চাবে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে। আমি আপনাদেরকে বলবো যে ভালো ইউনিভার্সিটিতে প্রথমে পড়ার চেষ্টা করেন, কারণ অবশ্যই আপনার যে নমিনাল ভ্যালুটা ওই দিক দিয়ে বাড়বে, তো প্রথম দিক থেকে আপনি একটা স্টেপ আপ আছেন বিকজ অফ দ্যাট। সেকেন্ডলি আমি বলবো যে লয়ের প্রফেশনে যদি আসতে হয় আপনার রিসার্চ স্কিল অ্যান্ড ওরাল স্কিলটা বেটার করতে। আপনি কি আপনি ল পড়ে কি লয়ার হবেন, না জাজ হবেন, না টিচার হবেন, না পলিটিশিয়ান হবেন, না কোন এমএনসি তে কাজ করবেন? খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আপনার রিসার্চ স্কিল অ্যান্ড আপনার ওরাল স্কিলস কিরকম। যদি ভালো হয় তাহলে আপনি ভালো করবেন। আপনি যদি এরকম কেউ থাকেন যে কথা বলতে ভয় পান অথবা কোনো কিছু লিখতে পড়তে আপনার আপনার ভয় লাগছে, যেটা আমি অনেক ল স্টুডেন্টদের শুনি যে ল তো আসলে ইংলিশে পড়তে হয়, ওদের ইংলিশ খুব একটা ভালো না, তাহলে ওরা কিভাবে পড়বে? আমি বলবো তাহলে ইংলিশ চর্চা করেন। ইংলিশ চর্চা করা মানে আমি বলছি না যে একটার পর একটা আইএলটিএস পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করেন। আমি বলছি যে ইংলিশে কথা বলার চেষ্টা করেন সবার সাথে, লেখার চেষ্টা করেন, আপনার আপনার বাংলাও পড়ার চেষ্টা করেন, আপনার এই ভাষাগুলা চর্চা করেন, আপনি এটার জন্য মুভিজ দেখেন, ডকুমেন্টারিজ দেখেন, প্র্যাকটিস করেন, কারোর সাথে লেখালেখি করেন। তারপরে আরেকটা কথা আমি বলবো যে অনেক স্টুডেন্টদের, আমি আমার অনেক স্টুডেন্টদেরকেই দেখি ওরা ভয় পায় যে অনেকে ওদেরকে বলে যে ল যদি ভালো করতে হয় তাহলে অনেক ইনভেস্ট করতে হয়, অনেক অনেক টাকা থাকতে হয় বাইরে একটা মাস্টার্স করার জন্য বা বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটিতে ল পড়ার জন্য। আমি বলবো যে আপনার যদি কোয়ালিটিস থাকে, স্কিলস থাকে, আপনি যদি ইনিশিয়ালি একটা ভালো রেজাল্ট নিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে আসলে স্কলারশিপস পাওয়া খুব একটা, আমি বলবো না হার্ড। আমি আজ পর্যন্ত যতটুকু পড়ালেখা করেছি আসলে আমি নিজেও স্কলারশিপেই করেছি। সো আমি বলবো যদি আপনার মধ্যে চেষ্টা থাকে, আপনার মধ্যে আসলে আপনি যে এই আগে থেকে এই প্ল্যান গুলা করে থাকেন, আপনি আসলেই হার্ড ওয়ার্কিং হন, তাহলে এটা আসলে খুব কঠিন না লয়ের প্রফেশনে ভালো করা। এই লয়ের প্রফেশনে আপনি লয়ার হন, জাজ হন, আপনি ল নিয়ে টিচার হন, আপনি অ্যাক্টিভিজমে যান, এনজিওতে যান, সবকিছুই আপনার জন্য খুব আসলে সহজ হয়ে যাবে। জি, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে যে বিষয়গুলো বললেন, এই অল্প সময়ে আমরা যে বিষয়গুলো জানলাম আপনার কাছ থেকে, আল্টিমেটলি যদি সাম আপ করি, স্টুডেন্টসরা যদি নিজেরা নিজেদের বিষয়ে ক্যারিয়ার বলি, তাদের পার্সোনাল লাইফ বা হেলথ, এই বিষয়গুলো যতক্ষণ না সে নিজের প্রতি সতর্ক হবে, নিজের প্রতি যত্নবান হবে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু সে আসলে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবে না। ওই যে সে আশেপাশে সে পারতেছে না, বা কাউকে হয়তো বা দেখতেছে যে ফেল করতেছে তাদের ইয়েতে, তখন সে মনে করতেছে হয়তো না এই ক্যারিয়ার ভালো না, এই সেক্টর ভালো না। এই যে বিষয়গুলো আসলে, এই যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তারা থাকে, এইখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, যে আপনি যেরকম রিসার্চ বা স্টাডি করা, অ্যানালিসিস করা, বিভিন্ন জায়গা থেকে কোন বিষয়টা তাদের ভালো লাগে এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। এবং যে যে ক্যারিয়ারে যাক না কেন, কিছু কি স্কিলস তাদের থাকা উচিত, এবং কিছু কিছু বেসিক নলেজ তাদের সেই ক্যারিয়ার বেসড থাকা উচিত, যাতে করে আমাদের দেশে এটা গ্রাজুয়েশনের পরে একটু সময় লেগে যায় আসলে ক্যারিয়ার শুরু করতে। বাট এভাবে যদি নিজেদেরকে একটু প্রিপেয়ার করতে পারে, বেশি সময় লাগে না হয়তো, মাসে দেখা গেলো আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি স্টুডেন্ট তাদের এই 4 বছরটাকে এইভাবে অল্প অল্প সময় দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় পড়াশোনার বাইরে, তাহলে কিন্তু তাদের জন্য অনেক ডেভেলপমেন্টের জায়গা থাকবে এবং তারা অনেক কিছুই এক্সপ্লোর করতে পারবে। সো আপু, স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনার এই বন্ধের দিন আসলে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে থ্যাংক ইউ সো এই মাচ। উইকেন্ডস আমরা আসলে একটু হয়তো সময় কাটাই ফ্যামিলিতে বা একটু রেস্ট নেই, বাট তার মাঝে আপনি এই যে আপনার মাইন্ডসেটটা, যে বাসায় বসেও কন্ট্রিবিউট করা যায় মানুষের জন্য, এই জিনিসটা কিন্তু এখন কিন্তু আসলে এই যে একটা ইউটিলাইজেশন যদি বলি ডিজিটাল মিডিয়ার বা ডিজিটাল টুলসের, যে কেউ যে জায়গা থেকে চাইলে কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। সো ওই মাইন্ডসেটটা জরুরি, এবং এই বিষয়টা যে আমি সমাজের কল্যাণে কিছু করছি, এইটা থাকা কিন্তু আসলে খুব দরকার বেশি বেশি মানুষের। সো আপু, আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আপনি পড়তে যাচ্ছেন, দেশের আহ, ভাবমূর্তি সবকিছু উজ্জ্বল করছেন এবং করবেন আবার। আপনার জন্য শুভকামনা রইল, এবং দেখা হবে কোনো একটা প্রোগ্রামে আপনি আসার পরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন।